শহরের এক কোণে সিমসাম ক্যাফে। বিকেলে নরম আলো কাচের দেওয়াল ভেদ করে টেবিলের ওপর এসে পড়ছে। বহু বছর পর আজ চার বান্ধবী আরিশা, পূজা, জেসমিন আর রূপা এক হয়েছে। স্কুল কলেজের সেই হাসিমুখগুলো আজ সংসারী নারীর গভীর আবরণে ঢাকা, কিন্তু চোখের কোণে এখনও সেই পুরনো চাপালতা চিকচিক করছে। টেবিলে ধোয়াওয়াটা কফি আর স্ন্যাক সাজানো। আড্ডার শুরুতেই স্মৃতিচারণ চললেও ধীরে ধীরে কথা মোড় নিল বর্তমান জীবনের টানাপোড়েনে। আর সেখান থেকে উঠে এলো সেই চিরচরিত প্রশ্ন, নারীর জীবন রূপ, গুণ নাকি ভাগ্য, কোনটা সবচেয়ে জরুরি? আরিশা যখন ক্যাফেতে ঢুকছিল সবার চোখ তার দিকে আটকে ছিল। সেই একই রকমের মায়াবী চোখ, তিলোত্তমা চেহারা, অথচ তার হাসিটা আজ বড় ম্লান। কফির কাপে চুমুক দিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস, তোদের দেখে খুব হিংসে হয়। আরিশা ম্লান হেসে বলল, তোর মুখে এই কথা? তুই তো আমাদের গ্রুপের বিউটি কুইন ছিলি। এখনো তোকে দেখলে মনে হয় কোনো ম্যাগাজিনের কভার থেকে উঠে এসেছি। তোর আবার কিসের দুঃখ? আরিশা মাথা নিচু করে বলল, এই রূপটাই আমার কাল হয়েছে রে। শুভ্র আমাকে অসম্ভব ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা এখন একটা দম বন্ধ করা খাঁচায় পরিণত হয়েছে। আমি কোথায় যাই, কার সাথে কথা বলি, কেন কারোর দিকে তাকিয়ে হাসলাম, সবকিছু নিয়েই তার সন্দেহ। আমার এই রূপটাই যেন আমার অপরাধ। ও ভাবতেই পারে না যে এত সুন্দর একটা মেয়ে শুধু তার হয়েই থাকতে পারে। রূপ দিয়ে আমি শুধু আকর্ষণই পেয়েছি রে, শান্তি পাইনি। পূজা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বরাবরই শান্ত, ধীরস্থির, আদর্শ গুণবতী নারী। পূজা ছোটবেলা থেকেই শিখেছে ধৈর্য আর তিতিক্ষা। আর দিন শুরু হয় সূর্য ওঠার আগেই, যখন আকাশের তারাগুলো ঠিকমতো মেলায়নি। পূজা কফির কাপটা নামিয়ে রেখে ম্লান হেসে বলল, আরিশা, তোর রূপ আছে বলে অন্তত নজরে আছিস। আমার অবস্থাটা দেখ। প্রতিদিন ভোরে উঠে আমাকে আগে গঙ্গাজল ছিটিয়ে ঘর পবিত্র করতে হয়। এরপর স্নান সেরে ভিজে চুলে তুলসী তলায় প্রদীপ জ্বালি। ঠাকুর ঘরের সেবা, চন্দন ঘষা, ধূপ ধুনো দেওয়া সবটাই আমি একা হাতে সামলাই। এরপর সবার পছন্দ মতো সাত্ত্বিক রান্না সেরে দৌড়াই অফিসের দিকে। আমার শ্বশুরবাড়িতে আমি যেন এক অদৃশ্য মেশিন। আমার এই নিত্য কাজগুলো সেখানে গুণ হিসেবে নয়, বরং আমার অবশ্য করণীয় ধর্ম হিসেবে দেখা হয়। সন্ধেবেলায় অফিস থেকে ফিরে যখন শরীর চলে না, তখনও আমাকে শাঁখ বাজাতে হয়, প্রদীপ দিতে হয়। একটু অসুস্থ হলে কেউ এসে বলে না যে আজ থাক, আজ আমরা আরতি করি। তারা মনে করে পূজা তো আছেই, পূজা সব দিক সামলে নেবে। এই টেকেন ফর গ্র্যান্টেড হয়ে থাকাটা যে কতটা যন্ত্রণার তা কাউকে বোঝাতে পারি না। গুণবতী হওয়া মানে যেন বিনা পয়সার এক দক্ষ সেবিকা হওয়া, যার নিজের কোনো ক্লান্তির অধিকার নেই। জেসমিন আসলো, তবে সেটা কষ্টের হাসি। সে হচ্ছে সেই মেয়ে যার রূপগুণ উভয়ই অপূর্ব সমন্বয় আছে। সে দেখতেও সুন্দরী, আবার মেধাবীও। হাত দুটো টেবিলের উপর রেখে নির্লিপ্ত গলায় সে বলল, আমি সবসময়ই পারফেক্ট হতে চেয়েছি। আমার স্বামী আদনানও খুব সাকসেসফুল মানুষ। আমি ভেবেছিলাম রূপ আর গুণ দিয়ে আমি ওকে খুশি রাখব। কিন্তু জানিস তো, মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমি ওর জন্য রাজকীয় ডিনার সাজিয়ে বসে থাকি, ও এসে বলে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে। আমি সুন্দর শাড়ি পরে ওর সামনে দাঁড়ালে ও আমার চোখের নিচে সামান্য ডার্ক সার্কেল নিয়ে খোঁটা দেয়। আমি ওর চোখে কোনো দিনও পারফেক্ট হতে পারলাম না। রূপ গুণের কম্বিনেশন থাকার পরেও আমি যেন সবসময় একটা পরীক্ষায় বসে আছি, যেখানে পাস মার্ক পাওয়াটাই কঠিন। সবার কথা মন দিয়ে শুনছিল রূপা, যার জন্য মধ্যে রূপা ছিল সবচেয়ে সাধারণ। দেখতে আহামরি কিছু নয়, গুণের দিক থেকেও সে সাদামাটা। সে মৃদু হেসে বলল, তোদের কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু আমার জীবনটা একদম উল্টো। আমি রান্না করতে গিয়ে মাঝে মাঝে পুড়িয়ে ফেলি, অথচ আকাশ সেটা হেসেই খেয়ে নেয়। আমি হয়তো দেখতে খুব সাধারণ, কিন্তু আকাশের চোখে আমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এমনকি অনেক সময় অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে ও নিজেই চা বানিয়ে আমার সামনে ধরে দেয়, আমি না করা সত্ত্বেও। আসলে তোরা রূপ আর গুণের লড়াই করছিস, কিন্তু আমি বলি কি, দিন শেষে নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ভাগ্য। আড্ডা শেষে যখন তারা ক্যাব থেকে বেরিয়ে আসছিল, তখন আরিশার জন্য দামি গাড়ি এসে দাঁড়ালো। জেসমিন ব্যস্ত হয়ে পড়ল তার কুচকে যাওয়া জামা টান টান করতে, মুখে একটু ফেস পাউডার মেখে আর একটু পারফেক্ট হতে। পূজা ফোনে ব্যস্ত হয়ে পড়ল বাড়ির ফরমাইশ শুনতে। রাস্তার ওপারে হাতে হাতে দাঁড়িয়েছিল আকাশ, রূপার স্বামী। রূপা হাসি মুখে বান্ধবীদেরকে বিদায় জানিয়ে ধীর পায়ে আকাশের দিকে এগিয়ে গেল। দূর থেকে আরিশা দেখল
আকাশ রূপার কাঁধে হাত রেখে আগলে নিয়ে যাচ্ছে। জেসমিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখলি, ভাগ্য একেই বলে। কিন্তু ছাতার নিচের দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আকাশের কাঁধের স্পর্শ রূপা শিউরে উঠল। সেটা ভালোবাসার ওম নয়, বরং একরকম চরম ঘৃণার বিরক্তির স্পর্শ। আকাশ দাঁত চেপে নিচু স্বরে বলল, নাটক শেষ হয়েছে? তোমার অনুরোধেই আজ এখানে এসে লোক হাসতে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু কাল সকালে যেন ডিভোর্স পেপারে তোমার সইটা পাই। আর এই মুহূর্তে আমি তোমার বোঝা বইতে পারছি না। রূপার ঠোঁটে সেই মেয়েকে হাসিটা অনেক আগেই মিলিয়ে গিয়েছিল। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু সে তা মুছল না। সে শুধু ভাবছিল ক্যাফের ওই টেবিলের কথা। সারা জীবন রূপবতী আরিশা আর গুণবতী পূজার পাশে সে ছিল এক অবলিত দয়ার পাত্রী। জেসমিনের চাহনিতে নিজেকে ভীষণ ছোট লাগত। আজ অন্তত কয়েক ঘন্টার জন্য সে তাদের চোখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পেরেছে। এই মিথ্যে সুখটুকুর জন্যও সে নিজেকে আত্মসম্মানটুকু আজ আকাশের পায়ে বন্ধক রেখেছে। বৃষ্টির ঝাপটাই রূপার চোখের জল ধুয়ে যাচ্ছিল। সে বুঝল ভাগ্য কারোর হাতে থাকে না, আর মিথ্যা দিয়ে সাজানো ভাগ্যবতী হওয়ার অভিনয়টা দিন শেষে সবচেয়ে বড় অভিশাপ। ক্যাফেতে রেখে আসা সেই 3 বান্ধবী যখন রূপার সুখ দেখে দীর্ঘশ্বাস ফেলছে, তখন রূপা ভাবছে, পৃথিবীতে সুখী হওয়ার চেষ্টা করার চেয়ে সুখী হওয়ার অভিনয় করাটা বেশি যন্ত্রণার।